কলকাতা টু ভাইজ্যাক সিরিজের দ্বিতীয় পর্বে তোমরা দেখলে সুন্দর কিছু সি বিচ, সাবমেরিন আর এরোপ্লেন মিউজিয়াম। এই পর্বে তোমরা দেখতে পারবে আরও সুন্দর সুন্দর সি বিচ, সাথে জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা এবং আরও অনেক কিছু। তো চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ড। হোটেল থেকে একবারে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। সময় এখন ঘড়িতে 9টা বাজে। আমরা এখন যাচ্ছি সীমাচলম টেম্পেলে। আজকেও কিন্তু ওয়েদার দারুণ সুন্দর, ওয়েদার ঝলমলে আর এরকম সমুদ্রের জল। আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরে কিছুটা এগোবো, তারপরে আমরা সিটির মধ্যে এন্টার করে যাবো। সত্যি এখানে রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড। এখন আমরা সমুদ্র থেকে পুরো একদম অপোজিট দিকে যাচ্ছি। আমাদের পেছন দিকে রয়েছে সমুদ্র আর আমরা সোজা উল্টো দিকে যাচ্ছি, মানে এখন টোটালি পাহাড়ের দিকে যাচ্ছি আমরা। সামনে দেখো, এদিকে 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 গাছের পেছন সাইডগুলো পুরো এখন পাহাড়। যেতে যেতে হঠাৎ খেয়াল পড়লো যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা 4 লেন থেকে হয়ে গেছে 8 লেনের রাস্তা। আর দেখতে দেখতে আমরা পাহাড়ের আরও অনেকটা কাছে চলে আসলাম। এই দেখো, এইবার পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এদিক থেকে এই রেঞ্জটা এইরকম লম্বা করে সার্কেল, সুন্দর লাগছে, সুন্দর। আমরা চলে এসেছি মন্দিরের রাস্তায়, আর মন্দিরের রাস্তা কিন্তু পাহাড়ের ওপরে। মন্দিরটা আই থিঙ্ক পাহাড়ের অনেকটা ওপরে। আমরা প্রায় দেখো কতটা উঠে গেছি। ওহো, দারুণ লাগছে, দারুণ লাগছে। মন্দির যাওয়ার আগে না এইরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি, আর এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ওই দূরে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। এখান থেকে অলরেডি আমরা পাহাড়ে অনেকটা উঠে এসেছি, আর মন্দিরটা এই পাহাড়ের ওপরেই কোথাও হবে। কত উঁচুতে, ওই পাহাড়ের প্রায় সমানে চলে এসেছি। সত্যি পাহাড় থেকে নিচে না দেখলে বুঝতেই পারতাম না যে আমরা এতটা ওপরে উঠে এসেছি। এবার একটাই অপেক্ষা, কতক্ষণে মন্দিরে পৌঁছাবো। যাক, তারও অবসান ঘটল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের পার্কিং লটে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সীমাচলম টেম্পলের পার্কিং জোনে। আমাদের বাইকটা এইখানটায় পার্ক করে দেওয়া রয়েছে, আর এইখান থেকে হচ্ছে মন্দিরের সিঁড়ি। এখানে মন্দিরে মোবাইল, ক্যামেরা, ওয়ালেট, ব্যাগস নট অ্যালাউ। তাই আমরা এখন আমার টপ বক্সে ওগুলো রাখতে যাচ্ছি, রেখে তারপরে আবার মন্দিরে এন্টার করব। তো এই হচ্ছে সেই মন্দিরটা। মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি কারণ প্রচুর লাইন, ঘন্টা দুয়েক লাইন রয়েছে, আর ভিআইপি লাইন হচ্ছে 300 টাকা করে। তো এখান থেকে এই মন্দিরটা দেখে আমরা রিটার্ন করছি। তো তোমরা দেখলে যে মন্দিরে এত ভিড়, আর মন্দিরের ভেতরে মোবাইল, ব্যাগ এগুলো কোনো কিছু অ্যালাউ ছিল না। তো সেই জন্য ওগুলো কাউন্টারে রেখেই যেতে হয়েছিল। আমি কাউন্টারে রাখিনি, আমাদের টপ বক্স রয়েছে, টপ বক্সে সব মোবাইল ফোবাইল যা ছিল সব রেখে গিয়েছিলাম, যার জন্য ভেতরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। ভিড় যা ছিল, ফ্রি যে লাইনটা সেটাতে মোটামুটি যা লাইন ছিল 3 ঘন্টার কাছাকাছি টাইম লাগতো, আর যেটা ভিআইপি সেটাতে 300 টাকা লাগে। তো টাকা দিয়ে ঠাকুর দর্শন করব এটা কোনো মানেই হয় না। তো ভগবানকে দূর থেকেই প্রণাম করে মন্দিরের সামনে গিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এরকম সুন্দর হাইওয়ে ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি ইয়ারা বিচের দিকে। এগিয়ে তো যাচ্ছি, কিন্তু সমস্যা হলো এখানে ট্রাফিক সিগন্যাল না থাকায় যে যেদিক থেকে পারছে চলে আসছে, তাই একটু বেশি সাবধানতার সাথে চালাতে হচ্ছে। শহরের কোলাহল, গাড়ির জ্যাম থেকে বেরিয়ে এসে আবার পাহাড়ের দেখা পেলাম। তারপর গুগল ম্যাপটা ধরিয়ে দিলাম প্রিয়ার হাতে। ব্যাস, সেখান থেকেই শুরু হলো সেই একই অভ্যাস, ডান দিক আর বাঁ দিকের সেই খেলা। হ্যাঁ, কি কি আরেকবার বলো। রাইট, এটা যাই হোক, এসব তো হতেই থাকবে। এখন পাহাড়ের জঙ্গলে ঘেরা রাস্তাটা এনজয় করা। ইয়ারাটা বিচ যাওয়ার পথে এরকম একটা রাস্তা পেয়ে গেলাম, আর এই রাস্তাটা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছে। একদম সরু একটা রাস্তা, দুই সাইডে এরকম ঘন জঙ্গল। ও কি দারুণ রাস্তা সত্যি।
সুন্দর জায়গা দেখে আমরা একটু দাঁড়িয়ে ড্রোন শট নিয়ে নিলাম আর দেখালাম তোমাদেরকে। তো কমেন্টে জানাও যে ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো। এখান থেকে ইয়ারডা বিচটা দেখা যাচ্ছে। ও কি লাগছে! এখানে একটা পুরনো মন্দির রয়েছে, সেটাকে আবার ঠিকঠাক করে মেরামত করছে। আর এই হচ্ছে সমুদ্র। ওয়াও! এখান থেকে ডিস্টেন্স রয়েছে ইয়ারাডা বিচের মাত্র 5 কিলোমিটার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইয়ারাডা বিচে। এই যে এখান থেকে বিচ শুরু, মানে বসবার মতো বিচ নয়, বাট এখান থেকে সমুদ্রের রাস্তা, এরকম মেরিন ড্রাইভের রাস্তা শুরু হয়ে গেছে। আর দূরে ওই দূরে জাহাজ দেখা যাচ্ছে, মাঝখানে জাহাজ তো এখানে স্ট্যান্ড বাই করা আছে, মানে ওই নোঙর ফেলে রাখা রয়েছে। এই দিকটাতে নারকেল গাছ নেই, এইখানে পুরো সব তাল গাছ। বিচের সাইড দিয়ে পুরো তাল গাছ তাল গাছ তাল গাছ তাল গাছ চারিদিকে। এখন সময় 2টো আর আমরা পৌঁছে গিয়েছি ইয়ারাডা বিচে। ভাই অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর। দেখবে, দেখে নাও। এই দেখো, ওয়াও! পুরো একদম মানে সবুজ নীল, কি রং বুঝতে পারছি না জলে, বাট দারুণ লাগছে, দারুণ দারুণ। এই দিকটাতে যদি বলি, এই দিকটা হচ্ছে পোর্ট রয়েছে, পোর্ট গঙ্গাবরম। আর এইদিকে দেখো কি অমায়িক সুন্দর, দারুণ দারুণ। আর আকাশটা এইদিকে পুরো কালো করে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর এই বীচ যদি দেখাই, এই বীচগুলো না এরকম, বিচের বালিগুলো এরকম কালো কালো হয়ে রয়েছে। তো লোকাল একজনকে জিজ্ঞেস করলাম যে এরকম বালিটা কালো হওয়ার কারণ কি। বালিটা কালো হওয়ার কারণ বললো, এই যে জাহাজগুলো রয়েছে না দূরে, এই যে জাহাজগুলো, এর থেকে যে তেল রিলিজ হয়, এই তেলটা সেইগুলো এসে জলের সাথে মেশে এবং জলে থাকে না, সেগুলো বালিতে এসে আটকে যায়। তো সেই কারণে বিচের বালিগুলো এরকম কিছুটা কালো কালো হয়ে রয়েছে পুরো অনেকটা জায়গা জুড়ে। বাট দারুণ দারুণ, অসাধারণ লাগছে। ও বিদ্যুৎটা চমকালো কি জোরে, বাট দারুণ। চলো এখানে বসে কিছুটা সময় কাটাই, একটু এনজয় করি। কেন? বৃষ্টি আসছে তাই? বৃষ্টি আসছে, হ্যাঁ। এরকম একটা সাউথ ইন্ডিয়ান মেয়ে পেয়ে গেছি গাইড হিসেবে, আমাকে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমি কোথাকার মেয়ে? আমি এটা প্রশ্ন করছি তোমাদেরকে, আমি কোথাকার মেয়ে? বলে আমি নর্থ বেঙ্গল, আমি আসামিয়া, আমি নেপাল, আমি কি বলে ওটাকে, মেঘালয়, হ্যাঁ, অরুণাচল, সাউথ ইন্ডিয়া। আমি কোথাকার মেয়ে? এই টিকাটা পড়ে না ওরকমই লাগছে। তো ঠিক আছে, চলো এখানে একটু বসি, বসে একটু এনজয় করি। তারপরে এখান থেকে যাব আমরা ডলফিন লাইট হাউসে। তো চলো এখানে একটু এনজয় করে ডলফিন লাইট হাউসে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। ইয়ারাডা বিচ থেকে ফেরার পথে আমরা বৃষ্টির সম্মুখীন হলাম আর চলে এসেছি জেবি রেস্টুরেন্টে। এরকম রেস্টুরেন্ট একটা রয়েছে, অ্যাম্বিয়েন্সটা সুন্দর। আমাদের বাইকগুলো ওই যে দাঁড় করানো, পেছনে পাহাড়। পেছনে পাহাড় কই? ওই যে, হ্যাঁ পেছনে পাহাড়। আর আমরা এখানে করছি লাঞ্চ। লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন, আর একটা ফিশ আইটেম ছিল, চিলি ফিশ ছিল, খাওয়া অ্যাপোলো ফিশ। খিদে এত পেয়েছে ভিডিও করার কথা মাথায় নেই। আর স্পেশাল আইটেমটা দেখে দাও সবার, এই যে সব খাবারে, এই যে সব খাবারে এটা কমন একদম। দেখি দাও কিরকম ঝরে ঝরে পড়ছে, না না টপ 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 করে পড়ছে। আলটিমেটলি জিনিসটা কি এটা? পাতলা রায়তা, হ্যাঁ পাতলা রায়তা। তো এখান থেকে আমরা লাঞ্চটা কমপ্লিট করি, কমপ্লিট করে আমরা যাবো ডলফিন নোজ লাইট হাউসে। তো চলো দেখা হচ্ছে। জেবি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আমরা এরকম একটা পাড়ার মধ্যে দিয়ে শুরু পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম ডলফিন নোজ লাইট হাউসের দিকে। আমরা লাইট হাউসের টিকিট কেটে ভেতরে ঢুকে গিয়েছি। টিকিট নিয়েছে 10 টাকা করে জন প্রতি। মোবাইলে একটা দুঃখ আছে। কি দুঃখ গো? একটা অনেক বড় দুঃখ আছে, যেটা আমরা লাইট হাউসের উপরে উঠতে পারবো না। কেন? বৃষ্টির জন্য। বললো? হ্যাঁ। আচ্ছা, নিচে থেকে দেখে ফিরতে হবে তাই তো? হ্যাঁ, একদম নিচের থেকে দেখে ফিরতে হবে। ওপরে যে মার্বেল আছে, স্লিপ টিপ কাটতে পারে, ওয়েদার খারাপ, ওই জন্য যেতে দেবে না। আচ্ছা, তো ঠিক আছে, নিচ থেকেই যতটা দেখা যায় ততটাই দেখবো, দেখে তারপরে আবার আমরা ব্যাক করবো। আপাতত চলো গিয়ে কি ভিউ দেখা যায় সেটা তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি একদম লাইট হাউসের সামনে। এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে লাইট হাউস।
এই নিচ থেকে ঢুকে ভেতরে সিঁড়ি দিয়ে একদম এই ওপরে ওঠা যেত, উঠে এখান থেকে চারিদিকের ভিউটা দেখা যেত। তো যেহেতু ওপরে উঠতে দিচ্ছে না, কিছু করবার নেই, নিচ থেকেই দেখি। চলো, এই যে এই হচ্ছে গেট ছিল, এটা হচ্ছে গেট ছিল, এই গেট দিয়ে ভেতরে ঢুকে ওপরে ওঠা যেত। সবাই হতাশ যে ওপরে কেন উঠতে দিচ্ছে না, কিন্তু কিছু করবার নেই, পারমিশন না থাকলে তো ওঠাও যাবে না। আর এখানটায় ভিড় জমে গেছে। এইটা হচ্ছে লাইট হাউসের সেই বিল্ডিংটা, এটা হচ্ছে ব্যাক সাইড। আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে এখানে ছবি ভিডিও তুলছে। আর এখান থেকে সমুদ্রের ভিউটা কিছুটা এরকম, আপাতত মেঘলা আকাশ, ওই জন্য পরিষ্কার কিছু বোঝাই যাচ্ছে না যে কোনটা সমুদ্র আর কোনটা আকাশ, এখানে ডিফারেন্স করাই যাচ্ছে না। আর এইখানে দেখো এই জায়গাটা সমুদ্রের মাঝে অনেকটা পাথর দিয়ে লম্বা করে রাস্তা মতো করা রয়েছে। জায়গাটা ভালো, কিন্তু একটু ওপরে উঠতে পারলে আরো ভালো লাগতো। মিস হয়ে গেল, কিছু করবার নেই। তো গুড নিউজ, ফাইনালি বৃষ্টি কমেছে এবং আমরা সবাই ঢোকার পারমিশন পেয়েছি। তার জন্য কি করতে হবে, এখানে সবাইকে জুতোটা খুলে ভেতরে ঢুকতে হবে। অলরেডি জুতো খোলা শুরু করে দিয়েছে আগে আগে ঢুকবে বলে। এতক্ষণ কষ্টের ফলটা পাওয়া গেল নাকি ওয়েট করে। প্রচুর লোক চলে গেছে, জাস্ট আমরা যারা দাঁড়িয়ে রয়েছি তারাই ওপরে যাওয়ার পারমিশনটা পাচ্ছি। চলো, আচ্ছা, তো এই হলো আমাদের লাস্ট স্টেপ। এইটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। जाएंगे आगे, चलिए। बच्चे लोग खुशी देखो, इतना खुशी से चल रहा है ऊपर। এই সিঁড়ি দিয়ে এখন আমাদের উপরে উঠতে হবে। ফাইনালি আমরা লাইট হাউসের একদম টপে পৌঁছে গেছি। আর এই উপর থেকে ভিউটা চারিদিকে একবার দেখিয়ে দিই। এই দেখো, ও চারিদিক, এইদিকে যে পোর্টটা রয়েছে না, এটা হচ্ছে গভর্নমেন্ট পোর্ট। আর গঙ্গাভারামটা রয়েছে এইদিকে। আর এই যে ভেতরে এইটা রয়েছে না, এইটাই হচ্ছে এই যে লাইট হাউসের যে লাইটটা জ্বলে, সেটা হচ্ছে এইটাই। কত বড়, আর মানে কতগুলো লেন্স লাগানো। এই লাইট হাউসে না আসলে হয়তো তোমাদের দেখাতে পারতাম না পূর্ব উপকূলের এরকম প্রাকৃতিক সৌন্দর্য। 1876 সালে তৈরি এই লাইট হাউসের উচ্চতা 19 মিটার। এখানে লাইটের জন্য যে লেন্সগুলি ব্যবহার করা হয় সেগুলি আনা হয়েছিল সবই প্যারিস থেকে। ভারতের পূর্ব উপকূলে ব্রিটিশ জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য 19 শতাব্দীতে শুরু হয় लीग ऑफ नेशंसের এই কাজ। বলো তাহলে, सबर का फल मीठा होता है, हमेशा मीठा होता है, हमेशा। আমি তো সত্যিই মানে খুব দুঃখিত হয়ে গিয়েছিলাম যে আমি মানে দেখতে পারবো কি পারবো না। ফাইনালি যে দেখতে পেরেছি, এবার মনটা খুশ। উপরে উঠে এত শুদ্ধ ফুরফুরে হাওয়া দিচ্ছে, মনটা খুশি হয়ে গেল নাকি? ওকে, উপর থেকে ভাই দারুণ লাগছে। এই দেখো এখনো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা নামবো তারপরে উঠবে। তো ডলফিন নোজ লাইট হাউস থেকে আমরা বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা পৌঁছে গেলাম একদম লাইট হাউসের ওপরে। আর সেখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম ভিউ। আর এখন আমরা সেখান থেকে বেরিয়ে পড়ে ক্রস করছি ইয়ারাডা বিচ। ইয়ারাডা বিচ থেকে আমরা এখন যাচ্ছি ভাইজ্যাগের দিকে। ফিরে তো যেতে হবেই, তাই ভাবলাম যাওয়ার আগে এত সুন্দর বিচের একটা ড্রোন শট নেওয়া যাক। শট নিতে নিতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো। আর পাহাড়ের জঙ্গলের রাস্তাটার কথা মনে পড়ায় এবার যেন একটু একটু ভয়ও লাগতে লাগলো। আর সেই ভয়কে জয় করে আমরা আবার ফিরে আসলাম শহরের ভিড়ে। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই রাস্তাটা পুরোটা এইরকমই, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে প্রত্যেকটা লাইট পোস্ট এইভাবে লাইটিং করা। আর দেখতে ভাই অমায়িক লাগছে। তোমাদের বলছিলাম না এটা কোনো মন্দির এত সুন্দর দেখতে রাম মন্দির হতে পারে। তো এই দেখো, এটা মন্দির না, এটা হচ্ছে গাদিরাজু প্যালেস, কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেল। আমরা হোটেল যাওয়ার পথে
একটা সুন্দর দেখতে একটা মন্দির পেয়ে গেছি। দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো, আর হ্যাঁ সুন্দরভাবে সাজানো, কি দারুণ লাগছে। আর আসল মন্দিরটা রয়েছে এইখানটায়, এই বিল্ডিংটা দেখাচ্ছি। এই মন্দিরে যে দেবী থাকেন উনি হচ্ছেন পৌলাম্মা দেবী, যেটা হচ্ছে আমাদের দুর্গা মাতার আরও একটা রূপ, এবং এখানে সবাই এই দেবীকে খুব জাগ্রত বলে মনে করে। তো চলো আমরা এই দিকটায় যাবো এবং পৌলাম্মা দেবীর দর্শন করব, চলো। আর এই হচ্ছে মন্দিরটা, এই দেখো কি দারুণ। আমরা যে মন্দিরটায় গেলাম অসাধারণ, মানে অসাধারণ এই কারণে বলছি যে যাওয়ার পরে আমাদের না মনটা পুরো একদম মানে কি বলবো পুরো শান্ত হয়ে গেল, জাস্ট পুরো শান্তি পেলাম মনে হলো, মনটা জুড়িয়ে গেছে, এইটাই হলো ব্যাপার। পৌলাম্মা দেবী কি জয় হোক। দেবীর আশীর্বাদ নিয়ে এবার আমরা এগিয়ে গেলাম হোটেলের দিকে। সারাদিন অনেকটা ঘুরে শরীর এবার ক্লান্ত, তবে আমাদের এবার খিদেও পেয়েছে। তো আজকে ইয়ারাডা বিচ, লাইট হাউস, মন্দির সব ঘুরে আমরা ফাইনালি চলে এসেছি ডিনার করতে। আর ডিনার করতে এসেছি একটা মিলিটারি রেস্টুরেন্টে। অর্ডার দিয়েছি রুটি, চিকেন, আর এদিকে প্রন টক আর রাইস আছে। তো চলো ডিনার সারি, শরীরটাও আজকে ভালো নেই, একটু খারাপ লাগছে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কালকে আমরা যাব আরাকু ভ্যালি। তো নেক্সট এপিসোডটা দেখতে ভুলো না। চলো গুড নাইট, বাই বাই, রাইড হার্ড, রাইড উইথ রেসপন্সিবিলিটি। আজকের মতো এই পর্ব শেষ হলো এখানেই, তবে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।